একটা ট্রিপ, যেখানে বৃষ্টি, পাহাড় আর ঝর্ণার শব্দ সব একসাথে পথ দেখায়। চেরাপুঞ্জির মেঘ যখন মুখ ছুঁয়ে যায় আর পথে পথে হঠাৎ বেরিয়ে আসে ঝর্ণার গর্জন। ডাউকির সেই কাঁচের মতো নীল জল, যা বিশ্বাস করতে দ্বিতীয়বার তাকাতে হয়। মাউলিলং এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম, নিরিবিলি পথ, ফুলে ভরা উঠোন, শান্তির আলাদা রং আছে এখানে। পাহাড়, ঝর্ণা, নদী আর মানুষের সরলতা সব মিলিয়ে একটাই গল্প। দিস ইজ মেঘালয়া অ্যান্ড দিস ইজ আওয়ার জার্নি। হাই, আমি অরিন্দম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি 6 দিনে মেঘালয় রাজ্যতে ঘুরে দেখছি, অনেক আনন্দ করছি। আর এই সমস্ত তথ্য আমি এই ইংলিশের মাধ্যমে আপনার সাথে শেয়ার করব। তাহলে চলুন, দেরি কিসে, শুরু থেকে শুরু করা যায়। সবাই যখন লেপ মুড়িয়ে ঘুমের দেশে, ঠিক সেই সময় আমরা অন্ধকার চিরে বেরিয়ে পড়লাম এয়ারপোর্টের পথে। আর সবকিছুর দায় সরাইঘাট এক্সপ্রেসের সেই অভিশপ্ত সেকেন্ড এসির ওয়েটিং লিস্ট 1 আর 2 টিকিট। এটা শেষ পর্যন্ত কনফার্মই হলো না। কলকাতা এয়ারপোর্টে যখন পৌঁছালাম তখন সূর্যই ওঠেনি। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো। আমি বিগত 2 মাস ধরে যে ট্যুর প্ল্যানটা নিজের হাতে করে সাজিয়েছি, আর সেই মেঘালয় ট্যুর এখান থেকেই শুরু হচ্ছে। শিলং আমি আগেও গিয়েছি, তবে কর্মসূত্রে। তবে এবার যেন নতুন করে যাওয়ার সেই আনন্দ আবার পাচ্ছি। আমি এখন কলকাতা এয়ারপোর্টে আছি। এখান থেকে স্পাইসজেটের ফ্লাইট ধরে গুয়াহাটি যাব, সেখান থেকে বাইক আর শিলং। তাহলে চলুন, দেরি কিসের, ভেতরে প্রবেশ করা যায়। আমার সঙ্গে আজকে 2টো ছোটো ছোটো লাগেজ আছে, সেগুলো এখন ড্রপ করব। ড্রপ করে সিকিউরিটি চেকিং করে কথা হচ্ছে। সিকিউরিটি চেকিং হয়ে যাওয়ার পর আমরা এখানে এসে বসে আছি। আমি যেহেতু আগে থেকে ওয়েব চেকিং করেছিলাম, এমনি মোবাইল বোর্ডিং পাস পেয়েছিলাম। মোবাইল বোর্ডিং পাসের সঙ্গে সঙ্গে আপনার আই কার্ড দেখালেই হয়ে যাবে। তো ব্যাগেজ ড্রপ করার পর এবং সিকিউরিটি চেক করার পরে এসে আমরা এখানে 14 নম্বর গেটের সামনে বসে আছি। এই 14 নম্বর গেট থেকে 8:45-এ গুয়াহাটিগামী স্পাইসজেট বিমান ছাড়বে। সেদিন প্রচুর কুয়াশা ছিল, মনে মনে একটাই টেনশন ছিল, ফ্লাইটটা যেন ডিলে না হয়। আপনাদের একটা ইনফরমেশন শেয়ার করতে চাই। আপনারা যদি ডাইরেক্ট এখান থেকে শিলং যেতে চান, তো সেটা আপনি যেতে পারেন। তার জন্য আপনার 2টো ইন্ডিগো ফ্লাইট আছে, একটা দুপুর 1:40-এ ছাড়ে আর একটা সকাল 9:35-এ। তো একটা কথা মনে রাখবেন, এই 2টো ফ্লাইট কিন্তু ওয়েদারের উপর ডিপেন্ড করে। ওয়েদার যদি খারাপ থাকে ক্যান্সেল হয়ে যায়, এই কথাটা মাথায় রাখবেন। আর না হলে তো আমরা যে পথে যাচ্ছি এখান থেকে ফ্লাইটে করে গুয়াহাটি, সেখান থেকে বাই রোড শিলং যেতে পারেন। আমি একটা ছোট পরামর্শ দেব, বর্ষাকালে শিলং এয়ারপোর্টটা এড়িয়ে চলুন। আবহাওয়া খুব অনিশ্চিত থাকে, বিপদে পড়ার সম্ভাবনা অনেক বেশি। শেষমেশ বোর্ডিংয়ের ডাক পড়ল। ওই দেখুন, সামনে দাঁড়িয়ে আমাদের প্লেন, আমাদের অপেক্ষায়। Light vest will inflate automatically after pulling these red handles. It may also be inflated by blowing through these tubes. দেখুন কি অসাধারণ স্লিপিং বুথে দেখা যাচ্ছে। নভেম্বর মাসে এই দৃশ্য দেখার সম্ভাবনা সবচেয়ে বেশি। কাছাকাছি তুমি আছো, আমি আছি পাশাপাশি, ঘুরে আসি। লাগেজ কালেকশন হয়ে গেল, চলুন আর বাইরে বেরোনো যাক। বাইরে বেরিয়ে কথা হচ্ছে। এয়ারপোর্ট থেকে আমরা বেরিয়ে পড়েছি। বেরিয়ে পড়ে সামনে আমাদের ক্যাব বুক করা আছে, ক্যাবে টিকে যাবে। তবে আপনারা যদি ক্যাব বুক করে না আসতে চান, এখানে কিন্তু তুমি গাড়ি ভাড়া করতে পারেন এখান থেকে। ছোট গাড়ি এখান থেকে আপনার ভাড়া পড়বে 2000 থেকে 2500 টাকা, আর বড় গাড়ি বলে নিন 2800 থেকে 3500 টাকা। তবে আমার গাড়ি আগে থেকে বুক করা ছিল, আর সামনে এসছে, দেখাচ্ছি কোন গাড়িতে করে আমরা ঘুরবো। তো আমরা নেক্সট 6 দিনের জন্য এই গাড়িটা বুক করেছি। চলুন তাহলে যাত্রা শুরু করা যাক।
এই পুরো ট্রিপটা আমি ঘুরেছি বিশ্বজিৎ ঘোষের সঙ্গে। ওনার কাছে 4 সিটার ডিজায়ার আর 6 সিটার আর্টিকা দুটোই আছে। চাইলে আপনারাও ওনার সাথে যোগাযোগ করে গাড়ি বুক করতে পারেন। একটা কথা বলি, পুরো ট্রিপটা করছি নিজের প্ল্যানিংয়ে, তাই আমি যে নাম্বারগুলো দিচ্ছি, হোটেল হোক বা গাড়ি, সবই কিন্তু সরাসরি মালিকের নম্বর। এখানে কোনো মিডল ম্যান নেই। রাস্তাগুলো দেখতে পাচ্ছেন, রাস্তাগুলো হচ্ছে আসাম আর মেঘালয়ের মধ্যে বর্ডার। রাস্তার বাঁ দিকে হচ্ছে আসাম, ডান দিকে হচ্ছে মেঘালয়। মানে গাড়িগুলো এখন যে গাড়িটা এখানে দাঁড়িয়ে আছে সাদা রঙের, সেটা কিন্তু আসামে আছে, মনকন স্কুলটা আসামে, আর এইদিকে পাহাড়গুলো সব কিন্তু মেঘালয়। এবার মেঘালয় রাজ্যের ভূগোলটা একটু জানা যাক। মেঘালয় আসলে একটি মালভূমি, যেখানে মূলত 3টি পাহাড় আছে, গারো, খাসি আর জয়ন্তিয়া। এই পুরো অঞ্চলটি আসলে ছোটনাগপুর মালভূমির ইস্টার্ন এক্সটেন্ডেড পার্ট, যা মালদা গ্যাপ দ্বারা আলাদা হয়েছে। সেই কারণেই এই মাটির রং লাল, যা কিন্তু উত্তর পূর্ব ভারতে অন্য কোথাও দেখা যায় না। শিলং, মৌসিনরাম আর চেরাপুঞ্জি এগুলো কিন্তু খাসি হিলসে অবস্থিত। আমাদের এই ট্যুরটা এই খাসি হিলস আর জয়ন্তিয়া হিলসকে ঘিরেই। গাড়ির খাওয়া দাওয়া দেখে মনে পড়লো আমাদেরও তো এবার পেট পুজো করা দরকার। তো মোটামুটি আমরা এই রোডেরই পাশেই খাওয়ার জন্য চলে গেলাম, এই বাইপাস ধাবা নাম রেস্টুরেন্টে। ভেতরে দেখি কি আছে এখানে। চিকেন চাউমিন নিলাম, এবার খেয়ে দেখি কেরম খেতে। বেশ ভালো, খেতে ভালো হলেও দামের অনুযায়ী খাবারের পরিমাণ কিন্তু খুব কম। পারলে এটাকে অ্যাভয়েড করবেন। চলুন চারটা শুরু করা যাক। আসলে মেঘালয় একটু ব্যয়বহুল। এখানে খাবার, হোটেল, ট্রান্সপোর্ট সবকিছুরই দাম বেশি, কিন্তু মান বা কোয়ালিটি সেই তুলনায় অতটা ভালো না। কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে মেঘালয় ভারতের অন্য যে কোনো জায়গা থেকে একটুকু পিছিয়ে নেই। আমরা এখন উমিয়াম লেকে এসেছি। অবিভক্ত আসামে 1960 সালে এই উমিয়াম নদীর উপর বাঁধ তৈরি করে এই জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলা হয়েছিল। সেই বাঁধের ফলে এখানে একটি লেক বা রিজার্ভার তৈরি হয়। সেই লেকই এখন উমিয়াম লেক নামে পরিচিত। উমিয়াম লেকের পার্কটার মধ্যে ঢুকতে গেলে আপনাকে পার গাড়ি 50 টাকা দিতে হবে এবং পার হেড 50 টাকা দিতে হবে। আমরা দুজন আছি, তার জন্য 100 টাকা, আর গাড়ির জন্য 50 টাকা, টোটাল 150 টাকা লাগলো। উমিয়াম লেকে চাইলে আপনারা বোটিংও করতে পারেন। বোটের হিসাবটা আছে এরকমই, আপনারা যদি 3 জন থাকেন তাহলে একটা ছোটো বোট দেবে, সেই বোটের খরচা হবে আপনার 600 টাকা, 5 মিনিট ঘোরাবে। আপনারা যদি সংখ্যায় বেশি থাকেন, 10 জনের একটা অ্যানাকন্ডা বোট হয়, সেটাও 5 মিনিট ঘোরাবে, তার ভাড়া হচ্ছে 1500 টাকা। এটা এতটাই সুন্দর, এতটাই মনোরম যে আপনারা বসে অনায়াসে ঘন্টা বা ঘন্টা কাটাতে পারবেন। এখানে লোকাল লোকেরা এখানে পিকনিক করেন, গান গাইছেন, জায়গাটা খুবই সুন্দর। মানে আপনার যদি মেঘালয়ে যাওয়ার পথে এই জায়গাটা আসতে পারেন। তাছাড়া আপনি যদি সরাসরি মেঘালয়ে চলে যান, আপনারা মেঘালয় ডে ট্যুরও করতে পারেন। মেঘালয় ডে ট্যুর হিসাবে আপনাকে লোকাল ওখানকার যে ক্যাব ড্রাইভারগুলো আছে তারা এই উমিয়াম লেকে নিয়ে আসবে। আমরা বোটিং করলাম না, কিন্তু আমি আপনাদের রেকমেন্ড করবো আপনারা বোটিং করুন, ভালো লাগবে। আমি এখন উমিয়াম লেকের ভিউ পয়েন্টে আছি। এখান থেকে লেকটা কি সুন্দর লাগে দেখুন। আমরা আগে ওই কিছুক্ষণ আগে ওই জায়গাটা ছিল, দেখতে পাচ্ছেন এই যে বোটটা ছাড়লো, ওই জায়গাটা ছিল। আর এখান থেকে লেকটা ওই দিক থেকে শুরু হয়েছে, এটা এই দিক দিয়ে যাচ্ছে, এইদিকে আরো আছে। কি অপূর্ব লাগছে দেখুন সানসেটের সময়। দিনের শেষ গন্তব্য হিসেবে আমরা চলে এলাম ডন বস্কো মিউজিয়াম। ডন বস্কো মিউজিয়াম শিলংয়ের অন্যতম সেরা আকর্ষণ। এখানে শুধু উত্তর পূর্ব ভারতের 7টি রাজ্যের পোশাক, ইতিহাস, সংস্কৃতি আর জীবনযাত্রাই নয়, আমাদের প্রতিবেশী দেশগুলোর সাংস্কৃতিক ছোঁয়াও দারুণভাবে তুলে ধরা হয়েছে। পুরো মিউজিয়ামটা ঘুরে দেখতে পাবেন এই অঞ্চলের বৈচিত্র্য কতটা সমৃদ্ধ। ডন বস্কো মিউজিয়ামটা পুরো 7 তলা, ধীরে ধীরে ঘুরে দেখতে অন্তত 2 ঘন্টা সময় লাগে।
তাই হাতে সময় নিয়ে আসবেন। এখানে ক্যামেরা পুরোপুরি নিষিদ্ধ, আর মোবাইলে শুধু স্টিল ফটো তোলা যায়, ভিডিও একদমই অ্যালাউড নয়। আর সেই মোবাইল ব্যবহার করার জন্য আলাদা করে 100 টাকার টিকিট কাটতে হয়, সেটা মাত্র একটা ডিভাইসের জন্য। আর আপনাদের জন্য আমি লুকিয়ে চুরিয়ে একটু ভিডিও করে নিয়েছি। পুরো মিউজিয়ামের মধ্যে আমার সবচেয়ে ভালো লেগেছে ছাদের অংশটা। ওখান থেকে শিলং শহরটা একেবারে 360 ভিউতে দেখা যায়। দূরে চার্চে প্রেয়ার হচ্ছে, কি অপূর্ব লাগছে। সারা শিলংটা এখান থেকে দেখা যাচ্ছে, চোখ জুড়িয়ে যাচ্ছে একদম। আর ওই দিক হচ্ছে শিলং পিক, ওই দূরে দেখা যাচ্ছে শিলং পিক। হলো আমাদের ডন বস্কো মিউজিয়াম, খুবই সুন্দর জায়গা, অবশ্যই আসবেন। আর শুধুমাত্র ওই উপরের দিকে সারা 360 ভিউটা দেওয়ার জন্য তো আরোই আসবেন। আর অবশ্যই হ্যাঁ, একটা 100 টাকা দিয়ে একটা পাস কিনে নেবেন, আপনার পক্ষে ভালো। আপনার স্মৃতিটাকে মুঠোফোনে বন্দি করে বাড়ি যেতে পারবেন। আপনি টিকিটও নাও কাটেন, আর নিজের চোখে যা জিনিস দেখবেন সেটা সারা জীবন ভুলতে পারবেন না। তাই আবার বলছি, অবশ্যই এখানে আসবেন। যাই হোক, শিলংয়ের বিখ্যাত সব জ্যাম এড়িয়ে শেষমেশ আমি যেখানে রাত্রিরে থাকবো সেখানে পৌঁছে গেছি। তো আজ আমরা থাকবো এখানে শিলং রামকৃষ্ণ মিশনের যে গেস্ট হাউসে। পুলিশ বাজারের মতো হইগট্টগোল জায়গা থেকে একটু দূরে থাকতে চান, নিরিবিলি থাকতে চান এবং অল্প পয়সায় থাকতে চান, তাহলে কিন্তু রামকৃষ্ণ মিশনটা আপনার কাছে একটা ভালো চয়েস হবে। তবে তার এর যে প্রসিডিওর আছে, কীভাবে বুকিং করবেন সেটা রিলেটেড নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানাবো। তাহলে এই ভিডিও আজ এই পর্যন্তই, আবার কালকে দেখা হচ্ছে চেরাপুঞ্জির পথে।